নতুন একটি বাড়ি যার পাশে 3টি বাচ্চার আত্মা দেখার পরেই ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করে আরিসার সাথে। কখনো সে ঘুমের ঘরে বিড়বিড় করে একটি আত্মার গান গাইত, কখনো বা নিজের অজান্তে পুরো বাড়ির সবকিছু ভাঙচুর করত, আবার কখনো বা সে আত্মাটাকে বশ করে অন্যদেরকে আঘাত করত। বনের ভিতরে এই আত্মার একটি উদ্দেশ্য, সেটি হলো আরিসাকে তার সাথে নিয়ে যাওয়া। এমনই ভয়ঙ্কর ইন্দোনেশিয়ার এই মুভির নাম হলো ইবো, অর্থাৎ মা। সম্প্রতি আমি এই গল্পটি বর্ণনা করেছি, যার লিঙ্ক আমি পিন কমেন্ট অথবা ডিসক্রিপশনে দিয়ে দেব। যদি না দেখে থাকেন তাহলে লিঙ্কে গিয়ে মুভিটি দেখে আসতে পারেন। গল্পের শুরুতে আমরা দেখি একজন মা তার সন্তানকে মারাত্মকভাবে আঘাত করছিল। বাচ্চা মেয়েটি বারবার তার মায়ের কাছে ক্ষমা চাচ্ছিল, কিন্তু তার মা তাকে আঘাত করেই যাচ্ছিল। এর কিছুক্ষণ পরেই মেয়েটি সেই ঘর থেকে বেরিয়ে আসে আর সে তার বই গোছাতে শুরু করে। তার মা মনে করে সে হয়তো বাড়ি ছেড়ে চলে যেতে শুরু করেছে। বাইরে গিয়ে সে যেন কাউকে কোনো কিছু না বলে, সেজন্য সে তার মেয়েকে শাসাতে থাকে আর তাকে বাড়ির ভেতরে ডাকতে থাকে। কিন্তু মেয়েটি হঠাৎ করে থমকে দাঁড়ায়। সে যেন তার সামনে কাউকে দেখতে পেয়েছে আর সে সেদিকেই হেঁটে চলে যায়। বাচ্চা মেয়েটিকে সেখানে না দেখে তার মাও তাকে খুঁজতে শুরু করে। সে দেখতে পায় ড্রয়িং রুমে বাচ্চা মেয়েটি নেই, তাই সে তাকে ডাকতে থাকে। হঠাৎ সে অনুভব করে তার মেয়েটি পেছন থেকে কোথায় যেন হেঁটে চলে যাচ্ছে আর সে গুনগুন করে গান গাইছিল। তার মা এটা দেখে অবাক হয়ে যায় যে মেয়েটি যখন পর্দার কাছে যায় তখন পর্দাটি নিজে থেকে সরে যায় আর মেয়েটি অন্ধকার ঘরের ভেতরে প্রবেশ করে আর সে তার মায়ের দিকে ঘুরে তাকায়। এখানে তার চোখ মোটেও স্বাভাবিক ছিল না। সে তখনও গুনগুন করে একই গান গাইছিল। মেয়েটির মা তার দিকে এগিয়ে যেতেই দেখতে পায় মেয়েটিকে জড়িয়ে ধরেছে এক ভয়ঙ্কর আত্মা। এর পরের দৃশ্যে আমরা আরিসা নামের একটি মেয়েকে দেখতে পাই, যে কিনা তার ঘরে চুপচাপ একা বসেছিল। এই বাড়িতে তারা নতুন এসেছে। বাড়িটি ঠিকঠাক করার কাজ করছিল আরিসার সৎ মা হুডা। কিছুক্ষণ পরে হুডা আরিসাকে ডাকতে আসে, কিন্তু আরিসা ভেতর থেকে কোনো রকমের সাড়া দেয় না। কিন্তু হুডা আরিসার এমন ব্যবহারের সাথে অভ্যস্ত, তাই সে কোনো কিছু না বলে সেখান থেকে চলে যায়। তখনই আমরা দেখতে পাই আরিসা আসলে সুস্থ স্বাভাবিক ছিল না। তার পা অলরেডি অ্যাক্সিডেন্টের কারণে কাটা হয়েছিল। এখন সে তৈরি হচ্ছে স্কুলে যাওয়ার জন্য। এরপরে হুডা তার বাড়ির কাজের লোক ফিরোজাকে খাবার তৈরি করতে বলে। কিছুক্ষণের মধ্যেই তার বেস্ট ফ্রেন্ড সু আসে হুডাকে কাজে সাহায্য করার জন্য। তাদের কথার মাধ্যমে আমরা জানতে পারি আরিসার বাবা অর্থাৎ হুডার হাজবেন্ড কিছুদিন আগে মারা গেছে। সেই একই অ্যাক্সিডেন্টে যে অ্যাক্সিডেন্টের কারণে আরিসার আজকে অবস্থা। এখন সংসার চালানোর জন্য হুডাকে বাইরে কাজ করতে যেতে হবে। যে কাজে সাহায্য করছিল সু। তবে সুর কথা থেকে আমরা এটা বুঝতে পারি সে আরিসাকে খুব একটা পছন্দ করত না। এমনকি সে এখানে শয়তানের মেয়ে বলে। হুডা তাকে এমনটা বলতে নিষেধ করে, কিন্তু তার আগেই পেছন থেকে আরিসা এটা শুনে ফেলে আর এ কারণে তাকে খাবার খেতে বললেও আরিসা কোনো রকম কথা না বলে সেখান থেকে বেরিয়ে যায়, যেটা দেখে সুয়ের রাগ হয়। তবে হুডা তাকে এমন বিহেভ করতে নিষেধ করে, কেননা আরিসা হুডাকে মা মানতে না পারলেও হুডা আরিসাকে ঠিকই নিজের মেয়ে মানত। এরপরে আমরা একটি ক্লাসরুমের দৃশ্য দেখি, যেখানে ইমা নামের একটি মেয়ে ও তার বান্ধবী আরিসাকে প্রায়ই বুলি করত। আজও সে আরিসাকে একটি চিরকুট পাঠায়, যেখানে আরিসার পা কেটে যাওয়ার ছবি ছিল, যেটা দেখে আরিসার অনেক খারাপ লাগলেও সে তাদেরকে কিছু বলে না। সেদিন তার থেরাপির সেশন ছিল। মূলত অ্যাক্সিডেন্টের পর থেকেই আরিসার মানসিক অবস্থা ভালো ছিল না। সে কারো সাথে খুব একটা কথা বলতো না, এমনকি রাতে ঠিকমতো ঘুমোতেও পারত না। এজন্য হুডাই তাকে সাইকিয়াট্রিকের কাছে পাঠিয়েছিল। গত সপ্তাহ ডক্টর তাকে বারবার বলেছিল হুডার সাথে মন খুলে কথা বলতে, কেননা এই অ্যাক্সিডেন্টে সে শুধু তার বাবাকে হারায়নি, বরং হুডাও তার হাজব্যান্ডকে হারিয়েছে। তারা দুজনই সমানভাবে ক্ষতিগ্রস্ত, তাই এ সময় তাদের উচিত একে অপরের কষ্টকে বোঝা। তবে আরিসার এমনটা মনে হতো না। সে তো হুডাকে আপন মানতেই রাজি ছিল না। এমনকি ওই দিন রাতে তারা দুজন যখন একসাথে খাবার খাচ্ছিল, তখন হুডা চেষ্টা করে আরিসার সাথে একটু কথা বলার, কিন্তু আরিসা হুডার সাথে কোনো রকম ভালো ব্যবহার করতো না। সে কিছুতেই যেন তার সাথে কথা বলতেই রাজি না। হুডাকে মা বলে মানা অনেক দূরের কথা। কিন্তু হুডা জানতো যে আরিসা ভালো মেয়ে। সৎ মা হওয়ার কারণে আরিসা তাকে ঘৃণা করে ঠিকই, তবে সে কখনো হুডার ক্ষতি চায় না। আরিসা মূলত তার বাবাকে খুব মিস করত। তার কাছে ছোট্ট একটি ডিভাইস ছিল,
যেটাতে সে তার বাবার সাথে কাটানো সুন্দর কিছু মুহূর্ত দেখতে পেত। পরের দিন সকালে আমরা হুডাকে দেখি, যে কিনা পেন্টিং করছিল। কাপড়ের ওপরে এই আর্টওয়ার্ক ছিল তার পেশা। সে এই কাজ করছিল আর ওপর থেকে আরিসার দিকে নজর রাখছিল। আরিসা তখন তাদের এই নতুন বাড়ির উঠোনে খেলা করছিল, তবে তার নকল পা নিয়ে এভাবে বেশিক্ষণ খেলতে পারে না। হঠাৎই তার পায়ে ব্যথা করতে শুরু করে। এমন সময় সে বাড়ির পাশের জঙ্গল থেকে কিছু গুনগুনে শব্দ শুনতে পায়, আর কিছুক্ষণ পরে সেখান থেকে কিছু বাচ্চার শব্দ শুনতে পায় সে, যারা কিনা আরিসার কাছে তার বল চাচ্ছিল। আরিসার কাছে বিষয়টি একটু অদ্ভুত মনে হলেও সে বলটি তাদের দিকে ছুঁড়ে মারে। এই জঙ্গলের ভেতরে প্রবেশ করার জন্য বিশেষভাবে নিষেধ করেছিল ফিরোজা। এর পরেও কেন জানে আরিসা সেখানে থাকা কাগজটি সরিয়ে ভেতরে প্রবেশ করে, চলে যায় বনের গভীরে, কেননা সেই বাচ্চারা তাকে তাদের সাথে খেলার জন্য ডাকছিল। এরই মধ্যে হুডা লক্ষ্য করে যে আরিসা উঠোনে নেই, এমনকি বনের পাশে সেই কাগজটিও খুলে ফেলা। এতে সে বুঝে যায় যে আরিসা বনের ভেতরে প্রবেশ করেছে। যেখানে সে কিছুটা সামনে আসতেই সে দেখতে পায় একটি কবরস্থান, যেখানে ছিল ছোট ছোট অনেকগুলি কবর। সে লক্ষ্য করে যে এই কবরের মাঝখানে ছোট্ট 3টি বাচ্চা দাঁড়িয়ে আছে, আর তাদের চোখ সাদা ছিল। তারা ধীরে ধীরে আরিসার দিকে হাত বাড়ায়। আরিসাও এখানে নিজের হাত তাদের দিকে বাড়িয়ে দেয়, সাথে সাথে তার চোখও সাদা হয়ে যায়। এরই মাঝে হুডা সেখানে চলে এসে আরিসার কাঁধে হাত রাখলে আরিসা যেন জ্ঞান ফিরে পায়। সে হুডার প্রশ্নের কোনো রকম উত্তর দিতে পারে না, আর সে সেখান থেকে চলে যায়। হুডাও এখানে থাকা এই অদ্ভুত কবরস্থানটি লক্ষ্য করে। এরপরে রাতে সবাই যখন ঘুমোচ্ছিল তখনই আরিসার ঘরের আলো নিভু নিভু হতে থাকে, আর সে স্বপ্নে একজন প্রেগনেন্ট মহিলাকে দেখে, যে কিনা এই করুণ অবস্থাতেই কারো হাত থেকে বাঁচার জন্য চেষ্টা করছিল। এরই মাঝে তার ডেলিভারি পেন শুরু হয়ে যায়। সে কষ্টে ছটফট করছিল। এতটুকু স্বপ্ন দেখা মাত্রই আরিসার ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখে সে তো বিছানায় নেই, বরং সে অন্ধকার ড্রয়িং রুমে একা দাঁড়িয়ে আছে। এখানে সে কিভাবে এলো সে কোনো কিছুই মনে করতে পারছে না। পরের দিন হুডা যখন আরিসাকে স্কুলে নিয়ে যাচ্ছিল তখন সে বারবার আরিসাকে লক্ষ্য করছিল। এর কারণ জিজ্ঞাসা করাতেই হুডা আরিসাকে প্রশ্ন করে যে গতরাত থেকে আরিসা হুডার ঘরে এসেছিল। প্রশ্নটি শুনে আরিসা অবাক হয়ে যায়। এখানে হুডা জানায় যে তার টেবিলের উপরে রাখা একটি ছোট্ট বক্স খুঁজে পাচ্ছে না, যেটা তার কাছে খুবই স্পেশাল। এটা শুনেই আরিসা রেগে যায়। সে জিজ্ঞাসা করে হুডা কি তাকে চোর বলতে চাচ্ছে। তখন হুডা বলে এমনটা নয়, বাড়িতে শুধুমাত্র তারা দুজনই থাকে, আর সে যেহেতু এই বক্সটি পাচ্ছে না এজন্যই সে আরিসাকে জিজ্ঞাসা করছে। তখন আরিসা রেগে গিয়ে বলে সেই বক্স নেয়নি, আর সেজনের পরে এ ধরনের কোনো প্রশ্ন তাকে না করে। হুডাও চুপ হয়ে যায়। ওই দিন ব্রেক টাইমে আরিসা যখন প্লেগ্রাউন্ডে ছিল তখন সবাই খেলাধুলা করছিল। আরিসা নিজেও খেলাধুলা করতে খুবই পছন্দ করত, তবে এখন আর কাটা পা নিয়ে সে খেলাধুলা করতে পারে না, যে ব্যাপারটা নিয়েই সে মন খারাপ করে বসেছিল। এমন সময় সে এক কর্নারে ছোট্ট একটি বাচ্চা ছেলেকে দেখতে পায়, যার চোখ সাদা ছিল, আর সে ধীরে ধীরে আরিসার দিকে হাত বাড়ায়। এমন সময় আরিসা ফিস ফিস একটি কণ্ঠ শুনতে পায়, যেটা শোনা মাত্রই আরিসাও যেন অন্য এক জগতে চলে যাচ্ছিল। এরই মাঝে টিচারের ডাকে তার জ্ঞান ফেরে। এরপরে যখন সে লক্ষ্য করে দেখে সেখানে কেউ নেই। অন্যদিকে বাড়িতে ফিরে হুডা পুরো ঘরে তার ওই বক্সটি খুঁজছিল। সে যখন বেডরুমে ছিল তখন তার পেছনে কিছু একটা অনুভব করে। তার পেছনে একটি বাচ্চা দাঁড়িয়েছিল। ঘুরে তাকাতেই বাচ্চাটি কোথায় যেন চলে যায়, তাই সে দরজার দিকে এগিয়ে যায় দেখার জন্য। ঠিক তখনই তার পেছনে রাখা চাদরটি ধীরে ধীরে হাওয়ায় ভাসতে থাকে। দেখে মনে হচ্ছিল এর ভেতরে কোন এক বাচ্চা দাঁড়িয়ে আছে। তবে হুডা সেটি দেখার আগেই চাদরটি নিচে পড়ে যায়। হুডা কিছু একটা অনুভব করে, আর তাই সে চাদরটি চেক করে, তবে সেখানে কিছুই ছিল না। ওদিকে আরিসার বান্ধবীরা পুনরায় তাকে বুলি করছিল। আরিসা তাদেরকে গুরুত্ব না দিলে ইমা তার দিকে একটি বল ছুঁড়ে মারে, যা দেখে আরিসা তাকে এমনটা করতে না বললে ইমা তার দিকে এগিয়ে আসে আর তাকে ঘুষি মারার ভয় দেখায়। যদিও আরিসা এর জন্য এক ফোঁটাও ভয় পায় না, কিন্তু ইমা তার বান্ধবীর সামনে এমন ভাব দেখায় যেন আরিসা ভয় পেয়েছে। এরপর সে সেখান থেকে চলে আসছিল, কিন্তু আরিসা তাকে পেছন থেকে ডাক দেয়। ইমা পেছনে ঘুরতেই আরিসা তার মুখের উপরে ফুটবল ছুঁড়ে মারে। এতে ইমা অনেকটা আহত হয়। যদিও আরিসার জ্ঞান ফেরার পরে সে মনেই করতে পারছিল না যে এমনটা সে কখন করলো। এই ঘটনার কারণে
প্রিন্সিপাল হুডাকে স্কুলে ডেকে পাঠায়। তার সামনে আরিসাকে বকাঝকা করছিল। আরিসা শুধুমাত্র একটা কথাই বলে যে সে জানেই না এটা কিভাবে হলো, সে কিছুই করেনি। এরপর যখন হুডা তাকে বাড়ি নিয়ে যাচ্ছিল তখন সে লক্ষ্য করে আরিসার মন খারাপ, আর তার মন ভালো করার জন্য হুডা তাকে বলতে থাকে যে সে যখন স্কুলে পড়তো তখন সেও অনেক দুষ্ট ছিল, সে তো ছেলেদের সাথেও মারামারি করত, এর জন্য তাকে সাসপেন্ডও করা হয়েছিল। হুডা আরও বলে যে আরিসার উপরে তার সম্পূর্ণ বিশ্বাস আছে, আর সে যদি সত্যি ওই মেয়েটাকে আঘাত করে থাকে তাহলে সে বিশ্বাস করে যে মেয়েটি এটা ডিজার্ভ করত। যেটা শুনে আরিসা তার দিকে তাকায় ঠিকই, কিন্তু কোনো ধরনের রেসপন্স করে না। সেদিন রাতে হুডা যখন মিউজিক চালিয়ে কাজ করছিল তখন হঠাৎ সে বাইরে থেকে কিছু একটা শব্দ শুনতে পায়, আর তাই মিউজিকটি বন্ধ করে সে বাইরে আসে। ঘরের বাইরে এসে সে বোঝার চেষ্টা করে যে শব্দটি কোথা থেকে আসছে। এমন সময় হুডা তার পেছনে কিছু একটা অনুভব করে, ঘুরে তাকাতে দেখে সেখানে কিছুই নেই। হঠাৎ তার পেছনে চলে আসে আরিসা। প্রথমে সে আরিসাকে এমন অবস্থায় দেখে ঘাবড়ে যায়, পরবর্তীতে সে লক্ষ্য করে যে আরিসা যেন নিজের হুঁশেই নেই। সে ঘুমন্ত অবস্থায় হাঁটছিল আর গুনগুন করে সেই গান গাচ্ছিল। হুডা অনেক চেষ্টা করে তার হুঁশ ফেরানোর, কিন্তু হুঁশ না ফিরলে সে তাকে ধীরে ধীরে ঘরের দিকে নিয়ে যাচ্ছিল। এমন সময় আরিসা বলে সে চলে এসেছে আমাকে নিতে। এটা শুনে হুডা জিজ্ঞাসা করে কে? উত্তরে আরিসা বলে মা। ঘুমের মধ্যে কথাগুলো বলার কারণে হুডা খুব একটা গুরুত্ব দেয় না আর তাকে বিছানায় নিয়ে শুয়ে দেয়। এরপর বিছানায় থাকা কাগজপত্রগুলো রাখতে গিয়ে সে দেখতে পায় আরিসার টেবিলে রয়েছে তার ওই ছোট্ট বক্সটি। এর অর্থ হলো সত্যি গত রাতে আরিসা তার ঘরে ঢুকেছিল আর এই বক্সটি সে নিয়ে এসেছে, অর্থাৎ সকালে সে হুডাকে মিথ্যা বলেছে। আর এই ব্যাপারটি ভেবে হুডা অনেক কষ্ট পায়। পরের দিনও তার এই বিষয় নিয়ে মন খারাপ ছিল। সে আরিসাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করতে চাচ্ছিল। খাবার টেবিলে সে আরিসাকে গতরাতে ঘুমের মধ্যে হাঁটার বিষয়টি জানায়। সে সময় হুডা যখন তাকে তার রুমে রেখে আসতে গিয়েছিল তখন তার টেবিলের উপরেই সে বক্সটি পেয়েছে। হুডা আগেও বলেছিল যে এই বক্সটি তার কতটা স্পেশাল, আর এই বক্সটি যদি হারিয়ে যেত সে নিজেও জানতো না যে সে কি করত। আরিসাও চিৎকার করে বলে যে সে আগেও বলেছে এই বক্সটি সে নেয়নি। সে কেন তাকে বিশ্বাস করছে না? সে কি শুনতে পারছে না যে আরিসা কি বলছে? এমনই মিসবিহেভ করে আরিসা সেখান থেকে চলে যায়। এমন ব্যবহারে হুডা অনেক কষ্ট পায়। যত চেষ্টায় সে করছে না কেন তবুও সে আরিসার মন যেন পাচ্ছিল না। এরপরে আমরা দেখি আরিসা তার স্কুলে ছিল, আর এখানে আমরা লক্ষ্য করি যে বল লাগার কারণে এমার মুখের অবস্থা খুবই খারাপ ছিল। অন্যদিকে হুডা তার বান্ধবী সুকে আরিসার রাতে ঘুমের মধ্যে হাঁটার ব্যাপারটি জানায়। এখানে সু মনে করছিল যে আরিসা ইচ্ছা করে এমনটা করছে হুডাকে বিরক্ত করার জন্য। হুডা এই কথাটি মানতে না চাইলে সু বলে ছোটবেলায় তারও ঘুমের মধ্যে হাঁটার সমস্যা ছিল, হয়তো মানসিক কোনো সমস্যার কারণে সে 2-1 দিনের জন্য ঘুমের মধ্যে হাঁটতো, আর তাই তার বাবা মা তার বোনকে বিশেষভাবে বলেছিল যেন ঘুমের মধ্যে সে যখন হাঁটে দ্রুত তাকে যেন জাগিয়ে দেয়, কেননা এমনটা করলে হার্ট অ্যাটাক অথবা ব্রেন ড্যামেজ হতে পারে। এরপর সু হঠাৎ একদিন জানতে পারে যে তার সাথে যে ছেলের সম্পর্ক ছিল সেই ছেলেটির সাথে তার বোনের সম্পর্ক রয়েছে, যেটা জানার পরে সে তার বোনের ওপরে অনেক রেগে যায়। আর এজন্য সে পরপর 3 রাতে ঘুমের মধ্যে হাঁটার অভিনয় করে তার বোনের ঘরে গিয়ে তাকে আঘাত করত, আর এভাবেই সে তার প্রতিশোধ নিয়েছিল। হুডা তার কথাগুলো শুনে হেসে উড়িয়ে দেয়, কিন্তু আমরা লক্ষ্য করি যে আরিসাকে নিয়ে তার মনের মধ্যে একটু সন্দেহ তৈরি হয়েছে যে সত্যি আরিসা অসুস্থ কিনা। সেদিন গভীর রাতে হুডার হঠাৎ করে ঘুম ভেঙে যায় কিছু একটা শব্দ শুনে। মনে হচ্ছিল বাইরে কেউ ভাঙচুর করছে। সে একটু ঘাবড়ে যায় আর ধীরে ধীরে রুমের বাইরে বেরিয়ে আসে। সে দেখতে পায় তার অফিস রুমের সবকিছু কেউ একজন এলোমেলো করে রাখছে। এগিয়ে গেলেই সে দেখতে পায় এটা আর কেউ নয় বরং আরিসা, যে কিনা ঘুমের মধ্যে ওই একই গান গুনগুন করছিল, আর তার হাতে ছিল একটি হাতুড়ি। হুডা তার কাছে যেতে আরিসা সেই হাতুড়ি নিয়ে তার উপরে হামলা করে, তবে হুডা তাকে ধরে ফেলে আর তার হুঁশ ফেরানোর চেষ্টা করে। আরিসা বারবার ছটফট করে তাকে আঘাত করার চেষ্টা করছিল, তবে জ্ঞান ফিরতেই সে হতবাক হয়ে যায়। সে বুঝতে পারছে না এখানে কি ঘটছে। পরের দিন আরিসা এই সব কিছুর কারণে মন খারাপ করে বসেছিল। তখন তার সাথে কথা বলতে আসে ফিরোজা। ফিরোজাই মূলত আরিসাকে ছোট থেকে লালন পালন করতে তার বাবাকে সাহায্য করেছিল, যে কারণে ফিরোজার সাথে অনেকটা খোলামেলা ছিল আরিসা। আর এজন্যই
হুডা তাকে ডেকে পাঠিয়েছিল আরিসার সাথে কথা বলতে। ফিরোজা তাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করে আর এটাও বলে যে সে তাকে সাহায্য করতে চায়। প্রথম দিকে আরিসা কিছুই বলতে চাচ্ছিল না, তবে কিছুক্ষণ পরেই সে সাহস জুগিয়ে ফিরোজাকে বলে কিছু একটার জন্য সে ভয় পাচ্ছে। ফিরোজা জিজ্ঞাসা করে কেন? তখন আরিসা বলে প্রতি রাতে তার সাথে যখন এই অদ্ভুত ঘটনা ঘটে তখন মূলত সে ঘুমের ঘোরে একটি স্বপ্ন দেখে, যে স্বপ্নে প্রতিনিয়ত নিজেকে বনের মধ্যে দেখতে পায় আর সেই স্থানের গহীন থেকে একটি গুনগুনের শব্দ ভেসে আসছিল। একটু লক্ষ্য করলে সে দেখতে পায় সেখানে কেউ একজন যেন তার জন্যই অপেক্ষা করছে। ফিরোজা জিজ্ঞাসা করে কে? উত্তরে আরিসা বলে মা। এটা শুনে ফিরোজার লোম যেন দাঁড়িয়ে যায় আর সে তাকে জিজ্ঞাসা করে যে এই স্বপ্ন সে কতদিন ধরে দেখছে। এই বিষয়টি আরিসার মনে ছিল না, তবে তার কাছে মনে হয় এই বাড়িতে আসার পর থেকেই এই স্বপ্নগুলো দেখছে। ফিরোজা তাকে জিজ্ঞাসা করে যে আরিসা এই ব্যাপারে হুডাকে বলেছে কিনা। আরিসা বলে হুডা যদি জানতে পারে তাহলে সে তাকে পাগল মনে করবে। ফিরোজা বলে হুডা কখনোই এমনটা ভাববে না, সে অনেক ভালো একজন মানুষ। তখনই হঠাৎ কলিং বেলের আওয়াজ বাজে। ফিরোজা দেখতে চলে যায় কে এসেছে। এখন আরিসা এখানে একা। হঠাৎ সে দেখতে পায় সে যেন বনের ভেতরে চলে এসেছে আর তাই সে অনেকটা ঘাবড়ে যায়। সে কি করবে বুঝে উঠতে পারছিল না। তখনই সে তার স্বপ্নের ওই মহিলাটাকে দেখতে পায় যে কিনা তার মৃত বাচ্চাকে কোলে নিয়ে কান্না করছিল। মহিলাটি এখানে তার রক্তাক্ত হাত আরিসার দিকে এগিয়ে দেয়। আরিসাও যেন কেমন একটা হয়ে যায়। সে ধীরে ধীরে তার হাত বাড়িয়ে ওই মহিলার কাছে যেতে থাকে আর বাস্তবেও সে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, যেখানে তার সামনে ওই আত্মার রক্তাক্ত হাত এগিয়ে আসছিল। আস্তে আস্তে আরিসার চোখ সাদা হতে থাকে। তখন তার হুঁশ ফেরায় ফিরোজা। এই ঘটনা দেখে ফিরোজা নিজেও অনেকটা ঘাবড়ে যায় আর বোঝা যায় যে এই সব কিছুর পেছনে কে দায়ী। আর সেই ব্যাপারে হুডার সাথে কথা বলে। এখানে সে পন্তিয়ানাকের ব্যাপারে বলে। পন্তিয়ানাক হলো ইন্দোনেশিয়ান মিথোলজি অনুযায়ী এমন একটি আত্মা যে কিনা বাচ্চা জন্ম দেওয়ার সময় মারা গিয়েছিল আর তার লাশ কেউ কখনো খুঁজে পায়নি। এমন একটি আত্মা যে কিনা মানুষের সন্তানকে কেড়ে নিতে চায়। সে প্রথমে মা এবং সন্তানের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করে। এতে মা ও সন্তানের মধ্যে যে মধুর সম্পর্ক থাকে সেটি ধ্বংস হয়ে যায়। আর এটা যখন একদমই শেষ হয়ে যায় তখন আত্মাটি নিয়ে চলে যায় বাচ্চাটিকে। আর সেই আত্মা যদি একবার কাউকে নিয়ে যায় তাহলে তাকে আর ফেরানো সম্ভব নয়। এই কথাগুলো হুডা মোটেও বিশ্বাস করে না, যদিও ফিরোজা এখানে তাকে বোঝানোর অনেক চেষ্টা করে। আর হুডা যেহেতু আরিসাকে ভালোবাসে এজন্য আরিসাকে আত্মাটি এখনো নিতে পারেনি। আর সময় থাকতে যদি হুডা সচেতন না হয় তাহলে সেই আত্মার আর বেশি সময় লাগবে না আরিসাকে নিয়ে যেতে। হুডা এখানে এই কথাগুলো নিজে তো বিশ্বাস করেই না, তার উপরে আবার তাকে নিষেধ করে যে এই কথাগুলো যেন আরিসার সামনে না বলে। এমনিতেই আরিসা কয়েকদিন ধরে উল্টোপাল্টা কাজ করছে আর এ ধরনের কথা শুনলে তার মানসিক অবস্থা আরো খারাপ হবে। তাই ফিরোজাও আর কিছু বলতে পারে না। সেই রাতে কাজ শেষ করে হুডা যখন তার ঘরে যাচ্ছিল ঘুমানোর জন্য তখনই সে আরিসার ঘর থেকে কেমন যেন অদ্ভুত কান্নার শব্দ শুনতে পায়। সে দরজার কাছে গিয়ে আরিসাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। তবে আরিসা তাকে সেখান থেকে চলে যেতে বলে। হুডা তার কান্নার শব্দ শুনে তাকে সাহায্য করার জন্য ভেতরে যেতে চায়, কিন্তু আরিসা এমনটা চাচ্ছিল না। এর পরেও হুডা জোর করে তার কাছে যায়, যেখানে গিয়ে সে দেখতে পায় যে আরিসা তার ওই নকল পাটি খুলতে পারছিল না, এমনকি সে অনেক ব্যথাও পাচ্ছিল আর তাই সে কান্না করছিল। আরিসা কোনোভাবেই চাচ্ছিল না যে হুডা তাকে সাহায্য করুক। সে বারবার তাকে সেখান থেকে চলে যেতে বলছিল, কিন্তু হুডা তার কথা শোনে না, বরং তাকে সাহায্য করার জন্য তাকে শান্ত করে আর আস্তে আস্তে তার পা থেকে ওই নকল পাটি খুলে ফেলে। আর সে লক্ষ্য করে যে তার পায়ের ওই স্থানে বেশ আঘাত পেয়েছে সে। এখনই যদি এটা পরিষ্কার না করা হয় তাহলে হয়তো ইনফেকশন করতে পারে। আর তাই সে আরিসাকে বুঝিয়ে তাকে ওয়াশরুমে নিয়ে যায় আর নিজ হাতে তার ওই ক্ষত স্থানটি পরিষ্কার করে দেয়। আরিসা এখানে হুডার প্রতি করা সকল ব্যবহারের জন্য খারাপ লাগছিল, তাই সে এখানে হুডাকে প্রশ্ন করে। সেটা হলো তার কি মনে হয় যে গত কয়েকদিন ধরে এই বাড়িতে যা কিছু ঘটছে এগুলো কি আরিসা ইচ্ছা করে করছে। এটি শুনে হুডা তাকে উত্তর দেয় যে সে জানে আরিসা তাকে পছন্দ করে না, সে হয়তোবা তাকে ঘৃণা করে, তবে সে তাকে যতই ঘৃণা করুক না কেন আরিসা এমন মেয়েই না যে ইচ্ছে করে হুডাকে বিরক্ত করবে। এটা শুনে আরিসার একটু ভালো লাগে। এরপর সে জিজ্ঞাসা করে যে ছোট্ট ওই বক্সটি কি আরিসার বাবা তাকে দিয়েছিল। হুডা এখানে হ্যাঁ বলে। তখন আরিসা বলে সে সেটি একবারের জন্য দেখতে চায়। আরিসাও এতে রাজি হয়ে যায়। বক্সটি দেখে আরিসা অবাক হয়ে যায়, কেননা সে জানতে পারে যে হুডা প্রেগনেন্ট ছিল।
অর্থাৎ সেই অ্যাক্সিডেন্টে আলিসা শুধু তার নিজের পা হারায়নি, হুডা হারিয়েছে মাতৃত্ব। এগুলো জানার পরে আলিসার খারাপ লাগে। সে জিজ্ঞাসা করে যে হুডার কখনো রাগ হয় না যে ওই অ্যাক্সিডেন্টের পরে সে মা হতে পারেনি। তখন হুডা বলে, কে বলেছে যে সে মা হতে পারেনি? অর্থাৎ সে এখানে বোঝাতে চাচ্ছিল যে সে আলিসার মা। আলিসাও কথাটি শুনে চুপ করে থাকে। এরপর হুডা তাকে ঘরে নিয়ে যায়, যেখানে আলিসা প্রথমবারের মতো হুডাকে আন্টি বলে ডাক দেয়। এখনো পর্যন্ত মা না বললেও আন্টি বলেছে, এটা শুনে হুডা খুশি হয়ে যায়। এরপর সে তার নিজের ঘরে চলে যায়। অন্যদিকে আমরা ফিরোজাকে দেখি, যেখানে ফিরোজা তার নিজের বাড়িতে এশার নামাজ আদায় করছিল। ঠিক তখনই তার পেছনে ছিল একটি বাচ্চার আত্মা। হঠাৎ টেলিভিশন চালু হয়ে যায়। ফিরোজা এটা দেখে অবাক হয়, আর সে ভয়ে ভয়ে সেই ঘরে গিয়ে টিভিটি বন্ধ করে দেয়। তবে অবাক করার বিষয় হলো টেলিভিশনটি পুনরায় চালু হয়ে যায়। এতে সে আরো ভয় পেতে থাকে। এবার সে টিভির সুইচ বন্ধ করে দেয়, তবে এতেও লাভ হয় না। এরপরে তার সামনেই টিভিটি অন হয়ে যায়। এটা দেখে ফিরোজার শরীর যেন ভারী হয়ে যেতে থাকে। সে এতটাই ভয় পেয়েছিল যে দ্রুত টিভির প্লাগটাই খুলে ফেলে, তবে এতেও লাভ হয় না। পুনরায় টিভি অন হতে দেখে ফিরোজা এতটাই ভয় পায় যে সে সেখান থেকে যেন নড়তেই পারছিল না। এমন সময় সে অনুভব করে তার পেছনে গুনগুন করে কে যেন গান গাইছে। এখানে আমরা লক্ষ্য করি যে তার পেছনেই ছিল সেই আত্মা। কিছুক্ষণের মধ্যেই তাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে সে আত্মাটি। ফিরোজা প্রাণপণ চেষ্টা করে সে আত্মার হাত থেকে বাঁচার জন্য, কিন্তু সে বাঁচতে পারে না। অন্যদিকে আরিসা যখন তার ঘরে ছিল, হঠাৎ করে তার কানের ইয়ারফোন নিচে পড়ে যায়, আর তাই সে ইয়ারফোনটি নেয়ার জন্য বিছানার নিচে আসে। তখনই সে লক্ষ্য করে যে বিছানার অন্য পাশে কেউ একজন হাঁটতে হাঁটতে তার বিছানার ওপরে আসে। এমন দৃশ্য দেখে আরিসা ভয়ে শক্ত হয়ে যায়। হঠাৎ কিছু একটা তার পা ধরে টানতে শুরু করে। তার ওই নকল পাটি ধরে আরিসাকে কোথায় যেন নিয়ে যাওয়ার চেষ্টা করছিল সেই আত্মাটি। আরিসা চিৎকার করে বারবার সাহায্য চাচ্ছিল হুডার কাছে। চিৎকার শুনে হুডা দ্রুত চলে যায় আরিসার ঘরের সামনে। ঘরটি লক থাকায় সে দ্রুত চাবি নিয়ে সে দরজা খোলে। ততক্ষণে আরিসা বুদ্ধি করে নকল পাটি নিজের শরীর থেকে আলাদা করে ফেলে, আর তাই সেই আত্মার হাত থেকে আপাতত বেঁচে যায়। হুডা ঘরে ঢুকে তার কাছে জিজ্ঞাসা করলে সে বলে বিছানার নিচে কেউ একজন আছে, আর তাই হুডা বিছানার নিচে চেক করে, কিন্তু সেখানে সে কাউকেই দেখতে পায় না। ফলে সে অনেকটা দ্বিধায় পড়ে যায় যে সে কাকে বিশ্বাস করবে। তবুও আরিসা যেহেতু এতটা নিশ্চিত ছিল, তাই সে পুলিশকে কল করে। পুলিশ এসে পুরো বাড়িটা তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু তারা কোথাও কাউকে খুঁজে পায় না। পুলিশের মনে হচ্ছিল আরিসা হয়তো কোনো দুঃস্বপ্ন দেখেছে। এই ব্যাপারটা শুনে আরিসা হুডাকে বলে যে সে কোনো দুঃস্বপ্ন দেখেনি, সে নিশ্চিত যে ওখানে কেউ একজন ছিল। হুডাও এখানে তার কথা মেনে নেয়। তবে হুডার মুখ দেখে আমরা বুঝতে পারি যে মুখে হ্যাঁ বললেও মনে মনে সে আরিসার কথা বিশ্বাস করেনি। সেই রাতে আরিসা নিজে থেকেই আসে হুডার সাথে ঘুমানোর জন্য। এটা দেখে হুডা খুশি হয়ে যায় আর তাকে নিজের কাছে শুইয়ে দেয়। পরের দিন হুডা সুয়ের সাথে একটি কফি শপে বসেছিল, যেখানে সুয়ের এখনো মনে হচ্ছিল যে আরিসা ইচ্ছা করে এই সবকিছু করছে, শুধুমাত্র হুডাকে বিরক্ত করার জন্য। তবে হুডার এমনটা মনেই হচ্ছিল না। সে আরিসাকে বিশ্বাস করত, আর এই ব্যাপারটি সে সুকে বোঝানোর অনেক চেষ্টা করে। এমন সময় ফিরোজার মেয়ে তাকে কল করে, যেখানে সে জানতে পারে যে গত রাত থেকে ফিরোজাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা জানার পরে হুডা আরো বেশি হতাশ হয়ে যায়। তখন সু তাকে বলে যে অ্যাক্সিডেন্টের প্রায় 1 বছর হয়েছে। এই 1 বছর সে অনেক প্রেশার নিয়েছে, আরিসার মতো মেয়েকে দেখছে, তাই এখন তার একটু ব্রেক নেওয়া উচিত। আজ রাতে হুডার কলিগদের একটি প্রোগ্রাম ছিল, সু তাকে সেখানে জয়েন করতে বলে, কিন্তু হুডা কিছুতেই যেতে চাচ্ছিল না, কেননা সে যদি রাতে বাইরে থাকে তাহলে আরিসা একা হয়ে যাবে। সু অনেক ভেবেচিন্তে বলে সে নিজেই আরিসাকে সামলে নেবে। এটা দেখে হুডা একটু অবাক হয়। সু বলে সে ঠিকভাবে আরিসার খেয়াল রাখবে, সেজন্য সুকে নিয়ে কোনো চিন্তাই না করে। হুডা যেন আজকে রাতে বাইরে যায় আর ফ্রেশ মুড নিয়ে কালকে যেন ফিরে আসে, এতে তার মানসিক অবস্থার উন্নতি হবে। সুয়ের অনেক বোঝানোর পরে ফাইনালি হুডা রাজি হয়। সেই রাতে বের হওয়ার সময় আরিসাকেও বিষয়টি জানিয়ে যায়। আরিসাও ব্যাপারটি মেনে নেয়। সে যখন বাইরে যাচ্ছিল বারবার সুকে বলে যাচ্ছিল যে সে যেন আরিসাকে খেয়াল রাখে, এমনকি তাকে যেন কোনো বকাঝকা না করে। সু ব্যাপারটি মেনে নেয় আর তাকে বিদায় দিয়ে উপরে চলে আসে। তখনই আরিসা তার কাছে এসে জিজ্ঞাসা করে হুডা কি সত্যিই বাইরে গিয়েছে। সু হ্যাঁ বললে আরিসার একটু মন খারাপ হয়। তখন সু আরিসাকে একটু ভয় দেখিয়ে বলে এমনিতে সু অনেক ভালো মেয়ে, তবে আরিসা যদি কোনো রকমের দুষ্টুমি করে তাহলে আমার থেকে খারাপ
আর কেউ হবে না। কিন্তু আরিসা তার কথার কোনো গুরুত্ব না দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সে যখন বিছানায় ঘুমোতে যাচ্ছিল তখন সে লক্ষ্য করে যে বিছানায় অনেকগুলো বইপত্র যেগুলো টেবিলে রাখতে হবে। আর তাই সে নকল পাটি যখন পুনরায় তার পায়ের সাথে লাগাতে যায় তখনই তার চোখ কপালে উঠে যায়। এইমাত্র খুলে রাখা নকল পাটি দূরে বাথরুমের কাছে গেল কিভাবে, যেটা ওখানে একা একা যাওয়া মোটেও সম্ভব নয়। অন্যদিকে আমরা সুকে দেখি যে কিনা বাড়ির বাইরে এসে ধূমপান করছিল। হঠাৎ পুরো বাড়ির আলো নিভু নিভু হতে থাকে, আলো চলে যায়। এটা দেখেই সু একটু ঘাবড়ে যায়। এই জন্য সে হুডাকে কল করে আর তাকে জানায় যে পুরো বাড়ি অন্ধকার হয়ে গেছে, পাওয়ার সাপ্লাইটা কোথায়। উত্তরে হুডা বলে রান্নাঘরের পেছনে। এরপর আরিসার কথা জিজ্ঞাসা করলে সু জানায় সে ঘুমিয়ে পড়েছে। এমন সময় তার পেছনে কেউ একজন চলে যায়। সু মনে করে এটা হয়তো আরিসা, তাই সে ফোন অন থাকা অবস্থাতেই আরিসাকে উল্টোপাল্টা কথা বলতে থাকে। এটা শুনে হুডা একটু চিন্তায় পড়ে যায় আর সুকে মাথা ঠান্ডা রেখে সবকিছু সামলাতে বলে। কিন্তু সু একদমই গুরুত্ব দেয় না, যেটা দেখে হুডা আরো বেশি চিন্তায় পড়ে যায়। এদিকে সুর মনে হচ্ছিল আরিসা হয়তো তার সাথে প্র্যাঙ্ক করছে, যেমনটি হুডার সাথে করেছিল। তাই সে এখানে আরিসাকে খুঁজতে তার রুমের দিকে যায়, কেননা একটু আগে তার পেছন দিক থেকে যে গিয়েছিল সে আরিসার রুমের দিকেই গিয়েছিল। তবে সেখানে গিয়ে সু কাউকে দেখতে পায় না। এমন সময় তার পেছনে থাকা হুডার অফিস রুমে একটি কলমদানি পড়ে যায় আর তাই সু সেই দিকে যেতে থাকে। যেখানে গিয়ে সে দেখতে পায় আরিসা অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে। সে বারবার তাকে ডাকতে থাকে আর বলতে থাকে যে সে তার সৎমায়ের মতো নয়, সৎমায়ের মতো ভেবে সে তার সাথে প্র্যাঙ্ক করতে পারবে না। কিন্তু আরিসা তার কথায় কোনো সাড়া দেয় না। এমন সময় তার হাতে থাকা লাইটটিও নিভু নিভু হতে থাকে। লাইটটি ঠিক করে সে যখন সামনে ধরে দেখে সেখানে আরিসা নেই আর নিচে পড়ে আছে কালি, যেটা একটু আগেও ছিল না। যে কালির পায়ের ছাপ সামনের দিকে এগিয়ে গিয়েছিল, অর্থাৎ হুডার ঘরের দিকে। দেখে মনে হচ্ছিল ওই কালির উপরে পাড়া দিয়ে কেউ একজন সেই দিকে গিয়েছে। তাই সেও ওই পায়ের ছাপ অনুসরণ করতে করতে সেদিকে যেতে শুরু করে। সেখানে গিয়ে সে দরজা খুলে ভেতরে দেখার চেষ্টা করে যে আরিসা আছে কিনা, তবে ভেতরে কেউই ছিল না। হঠাৎ সে পেছন থেকে শব্দ শুনে ঘুরে তাকাতে দেখে পেছনে দাঁড়িয়ে আছে আরিসা, যে কিনা আঙুল উঁচু করে সেই ঘরের দিকেই দেখায়। সুয়ের পেছনের দিকে ইশারা করছে দেখে সু একটু ঘাবড়ে যায়। হঠাৎ দুটি হাত এসে সুকে টেনে নিয়ে যায় সেই অন্ধকার ঘরে। এরপর শুধু শোনা যায় তার চিৎকার। আরিসা একভাবে আঙুল উঁচু করে সেখানে দাঁড়িয়েছিল। এখন পুরো বাড়িতে আরিসা একা। কিছুক্ষণ পরেই হুডা বাড়ি ফিরে আসে আর সুকে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। তার অবস্থা খুবই করুণ ছিল। বোনের মতো বান্ধবীরও এমন অবস্থা দেখে হুডার খুব খারাপ লাগছিল। সে এখন আরিসাকেও ভয় পাচ্ছিল, কেননা সে এখন মনে করতে শুরু করেছে আরিসাই হয়তো তার এ অবস্থা করেছে। আরিসাকে জিজ্ঞাসাবাদের পরে পুলিশও সেখান থেকে চলে যায়। এরপর ঘরে বসে হুডা এসব কথাই ভাবছিল। তখনই আরিসা সেখানে এসে সুয়ের ব্যাপারে জানতে চায়। হুডা জানায় সে এখন বিপদমুক্ত। আরিসা হুডাকে জানায় যে সে এসব কিছু মোটেও করেনি। তার যখন জ্ঞান ফিরে এসেছিল তখন সে নিজেকে লিভিং রুমে খুঁজে পেয়েছিল, এতটুকু শুধু তার মনে আছে। সে এসব কিছুই জানে না। তুমি তোমাকে বিশ্বাস করো তাই না? উত্তরে হুডা বলে না, সে তাকে মোটেও বিশ্বাস করে না। এটা শুনে আরিসা একটু অবাক হয়। সে জিজ্ঞাসা করে কেন? তখন হুডা তার ট্যাবে একটি ভিডিও চালিয়ে আরিসার দিকে দিয়ে দেয়। আসলে আজকে সকালেই হুডা তার অফিস রুমে একটি সিসিটিভি লাগিয়েছিল, যেটা কিনা তাদের লিভিং এরিয়া ছিল। এই ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে যে আরিসা নিজের ইচ্ছায় সবকিছু করেছে। এখানে বোঝাই যাচ্ছিল না যে আত্মাটি এই সবকিছু করাচ্ছে। আসলে আত্মাটি চাচ্ছিল যেন এই মামের মধ্যে ভুল বোঝাবুঝি শুরু হয়। এই সব কিছুর জন্য হুডা আরিসাকে দায়ী করছিল, কিন্তু আরিসা বারবার তাকে বোঝানোর চেষ্টা করছিল যে এই সব কিছু সে নিজে করেনি। সে জানে না এই ভিডিওতে এমন কেন দেখা যাচ্ছে। হুডা তো বলেছিল যে সে তাকে বিশ্বাস করে। তখন হুডা বলে যে সে তার মত বদলেছে, সে এখন আর আরিসাকে বিশ্বাস করে না। এটা শুনে আরিসা বলে যে তার বাবা থাকলে তাকে বিশ্বাস করত। এটা শুনে হুডা আরো রেগে গিয়ে বলে যে তার বাবা এখন আর বেঁচে নেই, তাই এই কথা বলেও কোনো লাভ নেই। আরিসার এমন অদ্ভুত ব্যবহার হুডা নিতে পারছিল না আর বলে সে যেন তার চোখের সামনে থেকে চলে যায়। এমন কথা শুনে আরিসা অনেক কষ্ট পায় আর হুডাকে ঘৃণা করে একথা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর সে রুমে গিয়ে তার বাবার ছবি দেখে কান্না করতে থাকে।
কিছুদিন ধরেই আরিসা হুডাকে আপন ভাবতে শুরু করেছিল, আর তার এমন ব্যবহারে সে অনেক কষ্ট পেয়েছে। তখনই তার টেবিলে থাকা সেই ডিভাইসটি নিচে পড়ে যায়, যার ভেতরে তার ও তার বাবার ছবি ছিল। এরপর সে ডিভাইসটি তুলে সেটা দেখতে শুরু করে। এবার এই ডিভাইসের ভেতরে তার ও তার বাবার ছবি নয়, বরং সেখানে ছিল ওই বনের ভেতরে থাকা সেই কবরস্থানের ছবি। এটা দেখে সে অবাক হয়ে যায়। অন্যদিকে হুডা ঘরে বসে সিসিটিভির সেই ভিডিওটি বারবার দেখছিল। এবার সে সেখানে ছায়ার মতো কিছু একটা দেখে, যে কিনা আরিসার পাশেই ছিল। সে বারবার বোঝার চেষ্টা করছিল যে সে কি ঠিক দেখছে। সে যখন ভিডিও পজ করে করে ওই আকৃতির চেহারা দেখার চেষ্টা করছিল, ঠিক একই সময় আরিসা ওই ডিভাইসের ভেতরে দেখতে পায় আত্মাটিকে, যে কিনা ভয়ানকভাবে তার দিকে আসছিল। যতই সে ছবি পরিবর্তন করছিল, ততই সে আত্মাটি তার আরো কাছে আসছিল। একটা পর্যায়ে ছবি থেকে আত্মাটি গায়েব হয়ে যায়। তখন ডিভাইসটি সরাতেই সে দেখতে পায় আত্মাটি তার একদম সামনে, আর তখন সে তাকে আক্রমণ করে। অন্যদিকে হুডা সেই ভিডিওর ভেতরে আত্মাটিকে স্পষ্টভাবে দেখতে পায়, আর তখনই তার ফেরুজার কথা মনে পড়ে। তখনই সে তার পেছনে গুনগুন করে সেই গানটি শুনতে পায়। এজন্য সে ঘর থেকে বেরিয়ে আসে। লিভিং এরিয়াতে গুনগুন করে গান গাচ্ছিল আরিসা, আর তার সামনে থাকা কাগজের টুকরোগুলো আপনা আপনি নড়ছিল। এটা দেখে হুডা তার কাছে গিয়ে আরিসার নাম বলে ডাকে। ধীরে ধীরে আরিসা তার দিকে তাকায়। এই অন্ধকার ঘরে এমন ভয়ানক দৃশ্য দেখে হুডার শরীর যেন ঠান্ডা হয়ে যায়। আরিসা তখন বলে, মা এসে গেছে। এটা শুনে হুডা অবাক হয়ে যায়। তখন আরিসা হুডার পেছনে ইশারা করে। হুডা ভয়ে ভয়ে পেছনে তাকাতেই দেখে সেখানে দাঁড়িয়ে আছে সেই আত্মাটি। এটা দেখে সে যেন আর নড়তেই পারছিল না। সাথে সাথে আত্মাটি তার উপরে আক্রমণ করে। মুহূর্তেই তার গলা টিপে তাকে দূরে ছুঁড়ে ফেলে। মারাত্মক আঘাত লাগার ফলে হুডা যেন আর উঠতেই পারছিল না। আর সে লক্ষ্য করে যে তার চোখের সামনেই সে আত্মাটি আরিসাকে নিয়ে যাচ্ছিল। চাইলেও সে কিছুই করতে পারছিল না। এমন সময় সে সেখানে তার হাজবেন্ডের দেওয়া সেই মিউজিক বক্সটি দেখতে পায়, যার ভেতরে ছিল তার প্রেগনেন্সির ছবি। ফলে তার মনে পড়ে যায় সেই সন্তানের কথা যাকে সে হারিয়েছিল। সে দ্বিতীয়বার আর সন্তান হারা হতে চায় না। এসব কথা ভেবে শক্তি সঞ্চয় করে অনেক কষ্টে বাইরে এসে আরিসাকে খুঁজতে থাকে। অন্ধকার রাতে বৃষ্টি পড়ছিল। এরই মাঝে সে লক্ষ্য করে যে আরিসা ওই বনের ভেতরে চলে যাচ্ছে, আর তাই সেও সেদিকে দৌড়ে যায়। এই বৃষ্টিতে ঘন বনের মাঝে সে কোনোভাবে আরিসাকে খুঁজে পাচ্ছিল না। কিছুক্ষণের মধ্যে সে পৌঁছে যায় ওই ছোট্ট কবরস্থানের কাছে, আর সেখানে আরিসা স্থির দাঁড়িয়েছিল। আরিসাকে দেখা মাত্রই সে দৌড়ে তার কাছে যায়, আর অনেক চেষ্টা করে তার জ্ঞান ফেরানোর। জ্ঞান ফিরছিল না দেখে হুদা তাকে জড়িয়ে ধরে অসহায়ের মতো কান্না করতে থাকে। তখনই সে লক্ষ্য করে যে সেখানে দাঁড়িয়ে আছে সেই 3টি বাচ্চা, যাদের চোখ সম্পূর্ণ সাদা ছিল। এরপরে সে লক্ষ্য করে সেখানে 3টা নয়, বরং অসংখ্য বাচ্চার আত্মা দাঁড়িয়েছিল, আর তারা হুডার পেছনের দিকে ইশারা করছিল। অর্থাৎ তার পেছনেই দাঁড়িয়ে আছে সেই আত্মাটি। এটা বুঝতে পেরে হুডা ভয় পেতে থাকে। তবুও সাহস সঞ্চয় করে নিচে পড়ে থাকা হাতুড়িটি হাতে তুলে নেয়, আর হঠাৎ করে হামলা করে সে আত্মার উপরে। কিন্তু কোনোভাবেই যেন সে তাকে আঘাত করতে পারছিল না। আত্মাটি খুব সহজেই হুডার হাত ভেঙে দেয়। এতে প্রচণ্ড ব্যথায় সে নিচে পড়ে ছটফট করছিল। এমন সময় তার হাতের কাছে থাকা সেই হাতুড়িটি তুলে নেয় আরিসা, আর সোজা গিয়ে দাঁড়ায় সে আত্মার সামনে। সে হুডার মাথায় এটা দিয়ে আঘাত করতে যাচ্ছে। হুডা এখানে বারবার আরিসার জ্ঞান ফেরানোর চেষ্টা করছিল। ফিরোজা তাকে যা যা বলেছিল সে সব কথাই তার মনে পড়ে যায়। সে বুঝতে পারে যে কতটা ভুল করেছে আরিসার কথা বিশ্বাস না করে, আর তাই সে আরিসার কাছে ক্ষমা চায়। সেই সাথে ওই সুন্দর মুহূর্তের কথাগুলো মনে করতে থাকে, যে মুহূর্তগুলো সে আরিসার সাথে কাটিয়েছে। এতে মা মেয়ের সম্পর্ক ধীরে ধীরে স্ট্রং হতে থাকে, যার জন্য আরিসাও তার জ্ঞান ফিরে পায়। আর সে চোখের পলকে হাতুড়ি দিয়ে সে আত্মার চোখের ভিতরে ঢুকিয়ে দেয়। তারপর সে হুডাকে জড়িয়ে ধরে, আর হুডা পরম যত্নে আরিসাকে আগলে ধরে, যেন ওই আত্মাটি তার কোনো ক্ষতি না করতে পারে। আত্মাটি তো হুডাকে মেরে ফেলতে চাচ্ছিল, কিন্তু সে যখন লক্ষ্য করে যে আরিসা হুডার হাত শক্ত করে ধরে আছে, তখন আত্মাটি তার নিজের সন্তানের কথা মনে করতে থাকে। মৃত্যুর ঠিক আগে সেও তার ওই নবজাতক শিশুটিকে এভাবেই ধরে রেখেছিল। ফলে আত্মাটির মনও দুর্বল হতে থাকে। সে বুঝতে পারে যে আরিসা হুডার সৎ মেয়ে হলেও তাদের মধ্যে মা মেয়ের ভালোবাসা খুবই স্ট্রং, আর তাই সে হুডাকে ছেড়ে দেয়, আর আরিসাকেও তার সাথে নিয়ে যায় না।
কিছুক্ষণ পরে তারা লক্ষ্য করে যে আশেপাশের সবকিছু স্বাভাবিক হয়ে গেছে, বাচ্চাদের আত্মাগুলো আর এখানে নেই। এটা দেখে ওটা পুনরায় আলিসাকে জড়িয়ে ধরে, তাদের মধ্যে সম্পর্ক যেন আরো গভীর হয়ে যায়। ওই আত্মাটির আক্রমণের কারণে আলিসা বুঝতে পেরেছিল যে হুডা তাকে কতটা ভালোবাসে। হুডা তার আসল মা ছিল না ঠিকই, কিন্তু নিজের সন্তানের মতোই আলিসাকে আগলে ধরে রেখেছিল। আর তাই আলিসাও হুডাকে তার নিজের মা ভাবতে শুরু করে। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এমন আরও গল্প পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, একটা লাইক দিতে ভুলবেন না।